নমস্কার বন্ধুরা, সাহিত্যের সাথে অবসর যাপনে আপনাদের স্বাগত। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা বিষে বিষক্ষয়। তাহলে শুরু করছি। কিসে থেকে যে কি হয় এ কথা কে কবে ভাবতে পেরেছিল জগদীশ উকিলের মতন একজন সভ্য, শিক্ষিত, ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন? অথচ করলেনও তাই। করালি কোবরেজের টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন জগদীশ। অপরাধের মধ্যে করালি কোবরেজ বলেছিলেন, ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশবাবু, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এরে কয় অনিদ্রা ব্যাধি। ব্যাস, বলতে যা দেরি, হাতের নস্যি হাতেই থাকলো, করালির নাকে আর গুজতে হলো না। তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায়। বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটা এ যাত্রা উদ্ধার হলো বটে করালির, তবে পরে কি হবে কে জানে। আর এরপর জগদীশের কপালেও কি আছে কে জানে। নাকে রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি। আচ্ছা, আমিও কোবরেজের পোলা, দেখিনি মুতরে, উকিল আছো তো মাথা কিনছ, লোকের নাক খাইবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর খাদ্যবস্তু নাই। কিন্তু জগদীশ এক ফোঁটাও ভয় খান না, বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন, যা বুড়ো, কি করবি করগে যা, তোর মতন কোবরেজকে যে ডেকেছি এই ঢের। 42 দিন পরে তুই আমার রোগ চেনাতে এসেছিস, আমি জানি না এ ব্যাধিরে কি কয়। অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু, তাই জগদীশকেও দোষ দেওয়া যায় না। গুনে গুনে 42টি রাত ঘুম নেই জগদীশের। তার মানে পুরো একটি মাসের ওপর আরও 12টা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি। চিকিৎসার আর কিছু বাকি নেই। অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন, হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন, শুষ্নি শাকের ঝোল খেয়েছেন, থানকুনি পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন, হুঁকোর জল মাথায় থাবড়েছেন, রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন, বিছানায় শুয়ে শত শতবার 1 থেকে 100 গুনেছেন, মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন, নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন, কিছুতেই কিছু না। এতেও যদি মানুষ খেকি না হয়ে ওঠে তো আর কিসে হবে। কবিরাজি চিকিৎসা 2 চোখে দেখতে পারেন না, তাও করাতে গেলেন, পরিণাম ওই। খেকির তো বেড়েই গেল আরও। সকাল থেকে বিকেল সারা বাড়ি তছনছ করে বেড়াচ্ছেন জগদীশ। একে বকছেন, ওকে ধমকাচ্ছেন, এটা ছুঁড়ে ফেলছেন, ওটা টান মেরে দূর করে দিচ্ছেন, খেতে নাইতে ডাকলে মারতে আসছেন। সাংঘাতিক কাণ্ড কারখানা। বাড়ির সবাই তটস্থ, কথাটি কইতে সাহস নেই কারো। তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন, আহা, তোমরা কেউ কিছু বলো না ওকে, দেখছো না কি ছেলের কি হাল হয়েছে। যোগুর আমার নাকের ডাকে গগন ফাটে, মায়ের কোলে ছেলে চমকায়, আচমকা কানে এলে ভয় হয় ধারে কাছে বাঘ গজরাচ্ছে। সেই নাক আজ মাসাধিক কাল নিথর নিঃশব্দ। মায়া হয় না তোমাদের? বললে কি হবে, মাকে কি ধমকাতে ছাড়ছেন জগদীশ? এই তো আজই যেমন না তিনি ওদের টোস্টে মাখানো মাখন টোস্ট থেকে চেছে পুছে তুলে নিয়ে এক ডেলা করে চট করে এসে ছেলের মাথার তালুটিতে বুলিয়ে দিয়েছেন, ব্যাস। আর যায় কোথা, যেন বিছে কামড়ালো ছেলেকে। চিৎকার করে উঠলেন ছেলে, আবার মাখন? চুলগুলো বিলকুল উঠে যাওয়া ছাড়া মাখনে আর কিছু লাভ হচ্ছে? ছেলের মূর্তি দেখে মা তো দে ছুট। চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া, চোখ দুটো পাকা টমেটোর মতো টকটকে লাল, গলার শির তোলা, রগের শির ফোলা, চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম। এখানে এটা কিসের জন্যে? পায়ের কাছে পাপোশ পড়ে কেন? মাথার ওপর ফ্যান ঘুরে যাচ্ছে কার দরকারে?
রেডিওটাকে গাক গাক করে খুলে না রাখলে গান শোনা যায় না, চায়ে এত চিনি চালানো হচ্ছে মানে কি, ইত্যাদি প্রভৃতি। এমনকি রাস্তায় গোলমাল হলে, ছাতে কাক ডাকলে, কি পাশের বাড়ির ঝি তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন। ভেবেছে কি সব, ভেবেছে কি দেশে আইন নেই, কোর্টটা একবার খুলুক না, এক ধার থেকে সব কটার নামে কেস ঠুকে দেব। কোথায় সব, দেখি একবার। কেউ সাড়া দেয় না। সাড়া দিলেই তো ডবল তাড়া খেতে হবে। তার সাড়া সেও দেয় না। সারা রাত ধরে জগদীশ যাকে চড়া গলায় গাল মন্দ করে ডাকাডাকি করেন। রাত 12টা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গমগমিয়ে ওঠে। ওরে বেটা ঘুম, ঘুমের ছানা ঘুম, পাষণ্ড শয়তান পাজি বদমাস, কোথায় গিয়ে বসে আছিস? বলি টিকিটি পর্যন্ত আর দেখাচ্ছিস না, এর মানে কি? মরে তো যাসনি, বিশ্বশুদ্ধ সবার ঘরেই তো ডিউটি দিচ্ছিস। আমার কাছেই যত ফাঁকি, আমি তোর পূর্বজন্মের শত্রু। জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ। আচ্ছা, আমিও দেখে নেব তোকে। কিন্তু শেষ রাত্রিরের দিকে সুরটা একটু পাল্টায়। তখন করুণ গলায় বলতে থাকেন, ও বাবা ঘুম, আমার নয়ন মানিক, চোখের মণি, একবারটির জন্যে আয় বাবা, তোকে মোটা টাকা বকশিস দেব, যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সেই নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি? নো পাত্তা। সকাল হতেই আবার হতাশ গলায় তেজ আসে। আবার জগদীশ বাড়ির লোককে তুলো ধরেন, ছুরি দিয়ে কুচি কুচি করেন, ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন। না না, বেশি ভয় খেও না, এ সবই করেন বটে, তবে সত্যি হাতে পায়ে নয়, শুধু কথা দিয়ে। কিন্তু কথার ধারে কি কম, কথার জ্বালায় কি কিছু সোজা? তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি। সত্যিকার কামড়। হ্যাঁ, কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন, তবে সত্যি কামড়াননি। এমনিতে জগদীশ ছোকরাকে খুব নেক নজরেই দেখতেন। ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে, কথা কয় সুরেলা গলায়, আর নাম জিজ্ঞেস করলে পুরো নাম করে বলে স্বপন কুমার, এটা বেশ পছন্দই করেন জগদীশ। কিন্তু কাল না পরশু হয়ে গেল একখানা। দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন, তখন ও বলে ফেলেছিল, বেশি সিগারেট খাবেন না বাবু, একে আপনার এই নিষুপ্তি অবস্থা। নিষুপ্তি? নিষুপ্তি মানে? তেড়ে এসেছিলেন জগদীশ। বল মানে প্রায় কামড়ানোর ভঙ্গিতে। স্বপন প্রায় কেঁদে ফেলে স্বীকার করেছিল মানে জানে না। তবে বললি যে? আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে, বলে পিকটান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার। কিন্তু করালি কবরেজ পারলেন না নাক বাঁচাতে। নাকটা খোদা হয়ে গেল। যাবেই, সেই টিয়া পাখিটি কি আর থাকবে? আর নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন। তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন, তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্য চিঠি লিখলেন। বিপদ যখন প্রবল হয় তখন গুরুই ভরসা। কিন্তু এ বিপদের কারণ কি? কেন জগদীশের এ দুরবস্থা? এ ব্যাধির মূল কোথায়? তাহলে বলতে হয়, মূলে জগদীশের সেই ভুনি পিসি। হ্যাঁ, ভুনি পিসি। আজ থেকে 42 দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে 2 ঘন্টার জন্য এসেছিলেন। কিন্তু তাতে কি, 2 ঘন্টায় কি কম? আর আসল কাজটি সমাধা করতে তো 2 মিনিটও লাগেনি। ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহঝরা গলায় বলেছিলেন, তোর চেহারাটা তো ভালো দেখছি নে যোগু, শরীর ভালো আছে তো? খুব। খিদে তেষ্টা হয়? দারুণ। রাতে ঘুম ভালো হয়? সাংঘাতিক। যাক, তাহলেই মঙ্গল। তবে একটি বিষয়ে সাবধান করে দিই বাছা, রাতে ঘুমোতে গিয়ে কখনো কালো বেড়ালের কথা ভাবিস নে। জগদীশ আকাশ থেকে পড়েছিলেন। কালো বেড়াল? খামোখা কালো বেড়ালের কথা ভাবতে যাব কেন?
ভুনি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন। কেন কথার কি মানে আছে বাবা? ভাবনার কোনো খেই পাবে তুমি? বালিশে মাথা ফেলবার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে। কোথাকার কথা কোথায় চড়বে। জগতে যত আবোল তাবোল কথা আছে, যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানা মানুষেরা এসে উঁকি মেরে মেরে যাবে। জানি না আমি, তাই বলে রাখছি, কালো বিড়ালের চিন্তাটি বড় খারাপ। ওতে দেহ নষ্ট, মন নষ্ট। বোকাশোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালই একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন, তাই আর ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না, শুধু মনে মনে হাসলেন। আমার যেন আর খেয়ে দেয়ে কাজ নেই, তাই বিছানায় শুয়ে কালো বিড়ালের ধ্যান করতে বসবো। এত অদ্ভুত কথাও বলতে পারেন ভুনি পিসি। কিন্তু কে জানতো জগদীশের সকল অহংকার ঘুচিবে চোখের জলে। ঠিক সেই রাত্রিরেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল। জগদীশের চোখের সামনে একটি হৃষ্টপুষ্ট নিকষ পালিশ কালো বিড়ালের চেহারা ভেসে উঠল। সেরেছে, এটা আবার কি? সত্যি কোনো বেড়াল টেড়াল আসেনি তো? জগদীশ অবাক হয়ে উঠে বসলেন, এদিক সেদিক তাকালেন, কই কোথাও তো কিছু নেই। জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন। কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো। মনে মনে বললেন জগদীশ, কি মুশকিল। জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য, কিন্তু আবার আবার সেই কামান গর্জন। জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ ভরা চন্দ্রতারা দেখলেন, ভগবানের নাম করলেন, আবার এসে বালিশ উল্টে শুলেন। কিন্তু কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড! আবার সেই মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল, আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে। জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুলেন, অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন, ফ্যানটাকে জোর করে দিলেন, তারপর শুয়ে পড়ে চোখ বুজে গুনগুন করে গান গাইতে লাগলেন। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই। এই একটা গানই মাত্র জানেন জগদীশ। ছেলেবেলায় ব্রতচারীতে শিখেছিলেন। জগদীশ বিয়ে ফিয়ে করেননি, কাজেই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না। জগদীশ আস্তে আস্তে গলাকে একটু চড়ালেন। ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, যত ব্যাধির বালাই। যাক, ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে, এই ঘুমটি এলো বলে। কিন্তু এ কি, জগদীশের গান শোনার জন্যে কে এসে সামনে বসে আছে, লেজটি উঁচিয়ে, মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে। এ তো আচ্ছা বিপদ হলো। হলো সেই থেকে চলল বিপদ, চলে আসছে সেই 42টি রাত ধরে। যেই চোখটি বোঝার চেষ্টা করেন, সেই একটি কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে যায়। তা ক্রমশ আর একটি নয়, 2টি 4টি 10টি। হাঁটছে, চলছে, ঘুরছে, ফিরছে, জগদীশের ঘর কালো বিড়ালে ভরে উঠছে। এখন বুঝতে পারছেন জগদীশ, ভুনি পিসি কেন বলেছিলেন কালো বিড়াল ভাবতে নেই, ভাবাটা খারাপ। সত্যি এর থেকে খারাপ আর কি হতে পারে, অথচ সেই ভাবছেনই। জগদীশ আর জল জ্যান্ত একটা লোকের নাক কামড়ে দিয়েছেন, লোকটা আবার জগদীশের দাবার বন্ধু। প্রতিকারের উপায় জানতে যে ভুনি পিসির কাছে যাবেন তারও উপায় নেই। তিনি এখন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিকানা জানারও পথ নেই। যাক, ভুনি পিসি না এলেও গুরুদেব এলেন। বললেন, কি সংবাদ? নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন, সংবাদ আর কি বাবা, ওর মুখেই শুনুন। বল বাবা, তোর কি কষ্ট? জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুইয়ে আর চোখে জলের ছাট দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন। এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বললেন, কষ্ট কিছুই না, শুধু গোটাকত কালো বেড়াল। কালো বেড়াল? মা শিউরে বললেন, কোথায়? জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন। গুরুদেব মৃদু হেসে বলেন, বুঝেছি।
বুঝেছেন? কি বুঝলেন? বুঝলাম, উৎপাত বাড়িয়েই চলেছে, তাড়ানো দরকার। নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। গুরুদেব স্নেহসিক্ত কণ্ঠে বললেন, পারবে মা, পারবে, পরে সব বলছি। এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও, ও কটাকে আহুতি দিয়ে ফেলতে হবে। জগদীশ বসে পড়ে বলেন, পারবেন প্রভু? গুরুদেব একটু কৌতুকের হাসি হাসলেন। তারপর সারা দিন ধরে যাগযজ্ঞ, হোম, নন্দরানী উপবাস করে আছেন, জগদীশও প্রায় তাই। সন্ধ্যাবেলা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন, হোম ভস্য ভরা এই মাদুলিটি রাত্রি 1 প্রহরের সময় ধারণ করবে, দেখবে অব্যর্থ। তারা আর আসবে না লেজ দুলিয়ে গাল ফুলিয়ে। কোথা থেকে আসবে? আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়ে দিয়েছি। জগদীশ গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বললেন, মাদুলির নিয়ম টিয়ম? কিছুই না, শুধু ধারণের পূর্বে অন্তত বিছানায় শোবে না, আর হাই তুলবে না। হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ। জগদীশ গম্ভীর হলেন। গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন। বললেন, গুরুদেব কি আমার সঙ্গে পরিহাস করছেন? কি বলো বৎস, তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক? তবে ওই নিষেধটি কেন? জানেন, আজ 1 মাস 14 দিন জগদীশ হতভাগা হাই কাকে বলে জানে না, হাইয়ের মানে ভুলেছে, বানান ভুলে গেছে। মৃদু হাসি হাসলেন গুরুদেব। বলেন, তাহলে তো ভালোই। গুরুদেবের খাতিরে দেদার ক্ষীর, রাবড়ি, ছানা, মাখন, সন্দেশ, রসগোল্লা, গুজিয়া, প্যাড়ার আমদানি হয়েছিল। তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন। এখন 9টা, ঠিক 10টায় মাদুলিটি ধারণ করবেন। মনে বড় আনন্দ, একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন। 10টা বাজলেই লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া। কিন্তু কি সর্বনাশ! এটা কি হলো? স্পষ্ট, পরিষ্কার, আস্ত সুস্থ একটি হাই উঠল না? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই, সত্যিকার একটি গোলগাল হাই। মাদুলি ধারণ হলো না। জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ভাবলেন, ঠিক আছে, আর 1টা ঘন্টা পরেই পড়া যাবে, দৈবাত একটা হয়ে গেছে, কি আর করা। কিন্তু এ কি? এটা কি সর্বনেশে ব্যাপার! আবার আবার মুহুর্মুহু, হা না বুঝতেই আবার হাই। এদিকে ঘড়ি এগিয়ে চলেছে। জগদীশের চোখ জুড়ে আসছে, ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে। শুতে পাচ্ছেন না। মাদুলি ধারণ না করে শোবার হুকুম নেই। জগদীশ উঠে পড়েন, পায়চারি করেন, জল খান, চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান, জোরে জোরে গাইতে থাকেন, কোদাল চালাই, ভুলে মানের বালাই। কিন্তু কথা জড়িয়ে যায়। গুরুদেবের ভোরে ব্রেকফাস্টের অভ্যাস। নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন, মাখন মিশ্রি গোছাচ্ছেন। হঠাৎ হাত থেকে রূপোর রেকাবিটা পড়ে গেল ঝনঝনিয়ে। নন্দরানী শিউরে উঠলেন। গুরুদেবও মালা জপতে জপতে থমকে গেলেন। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, মা নন্দরানী, তো তো তোমাদের এদিকে কি বাঘ টাক বেরোয়? ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন। রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বললেন, দর্জিপাড়ার গলিতে আর বাঘ বেরোবে কোনখান থেকে বাবা? ও অন্য শব্দ। গুরুদেবের থালায় 1 কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী, মিশ্রির সঙ্গে ½ কিলো মাখন। এদিকে বাড়ির সকলেরও অনেক দিনের অনভ্যাস। আজকেরটা ধরলে 1.5টা মাস। সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ সুক্তি ভেঙে ধর্মড়িয়ে উঠে এই ঘরেই এসে জড়ো হয়, আর অভয় স্বভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করেন, সোজা ষষ্ঠাঙ্গে। ওদিকে শব্দ বাড়তেই থাকে, ভীম গর্জনে, বিপুল পুলকে, ধাপে ধাপে, ঝলকে ঝলকে। জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে, অনেকখানি গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে। ছোট ভাইয়ের বউ আরও আস্তে আস্তে বলে,
আমাদের ঘুমের আবার 12টা বাজলো। বাজুক, কার কোথায় কিসে 12টা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে। সে শব্দ থামল বিকেলের দিকে। গুরুদেব যখন আহার আদি করে বিশ্রামান্তে বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করছেন। জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন। গুরুদেব হাসি মুখে বললেন, কি তারা আর উৎপাত করতে এসেছিল? জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন, কই না তো। বেশ বেশ, বিষে বিষক্ষয়, তা মাদুলিটা ধারণ করেছ তো? জগদীশ মাথা চুলকে বললেন, কই আর, এমন একটা কড়া নিয়ম দিলেন। এই ছিল আজকের গল্প, বিষে বিষক্ষয়। আজ এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের দিন দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে।